আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। মাঠ প্রশাসনের সঙ্গে ইসির সভা, ভোটের সংখ্যা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র গুজব। মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব বলল রুমিন ফারহানা। হাদিকে হত্যার প্রতিবাদ, 7 দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ। অনুদানের লক্ষ্যমাত্রা পূরণ, এখন শুরু আসল লড়াই বলল তাসনিম জারা। যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব, অবৈধ অনুপ্রবেশ পালানো ঠেকাতে সীমান্তে বিজেপির টহল জোরদার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। 2008 সালের 11 সেপ্টেম্বর থেকে 2025 সালের 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে বিএনপি। দলটির প্রত্যাশা করছে সংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীতে 50 লাখ মানুষের সমাগম ঘটবে। বিএনপির শীর্ষ এই নেতাকে স্বাগত জানাতে মঙ্গলবার থেকে ঢাকায় আসতে শুরু করেছেন 63 জেলার নেতাকর্মী ও সমর্থকেরা। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দুপুর 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দর থেকে সরাসরি কুড়িল বিশ্ব রোড সংলগ্ন 300 ফিটে প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। পরে গুলশান এভিনিউর 196 নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও কাল দেশে ফেরার কথা রয়েছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাইমা রহমান। তিনি লিখেছেন, অনেক বছর পর দেশে ফিরছি। দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই। এদিকে বিশেষ কার্যক্রম ও নিরাপত্তাজনিত কারণে আজ বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মাঠ প্রশাসনের সঙ্গে ইসির সভা, ভোটের সংখ্যা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র ও গুজব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করার পথে অবৈধ অস্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার, গুজব ছড়ানো, চিহ্নিত সন্ত্রাসীদের ঢালাও জামিন, সীমান্তে নিরাপত্তার দুর্বলতা সহ নানা চ্যালেঞ্জ ও আশঙ্কার কথা তুলে ধরেছেন প্রশাসন ও পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় ও ব্রিফিংয়ে এসব চ্যালেঞ্জের কথা উঠে আসে। এসব মোকাবেলায় পদক্ষেপ নিতে নানা পরামর্শ দেন কর্মকর্তারা। সভায় প্রধান নির্বাচন কমিশনার CC-AM নাসির উদ্দিন কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। 4 নির্বাচন কমিশনারও তাদের বক্তব্যে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত নানা দিক নির্দেশনা দেন। রাজধানীর আগেরগাঁয়ে নির্বাচন ভবন মিলনায়তনে এই মতবিনিময় ব্রিফিংয়ে 8 বিভাগীয় কমিশনার, পুলিশের 8 উপমহাপরিদর্শক, 64 জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ইসির 10 আঞ্চলিক কর্মকর্তা, 64 জেলার নির্বাচন কর্মকর্তা সহ মোট 226 জন কর্মকর্তা অংশ নেন। সবাই বেশ কয়েকজন কর্মকর্তা বক্তব্য দেন। কর্মকর্তাদের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন বানচালে নানা রকমের অপকর্ম হতে পারে। তবে কর্মকর্তাদের সবাই একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন। 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণের তারিখ 12 ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার পরের দিন 12 ডিসেম্বর ঢাকায় সম্ভাব্য প্রার্থী ও ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। তার মৃত্যুর পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এ ঘটনায় বেশ কিছু নাশকতার ঘটনা ঘটে। এরপর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বাড়ে। মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব বলল রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এমনকি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করবে বলে তিনি জানান। মঙ্গলবার 23 ডিসেম্বর বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে আমি নির্বাচন করব। রুমিন ফারহানা বলেন, এত বড় দল বিএনপি, তাদের ভালো মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামে ইসলাম তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে। বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে। আমি তো বাধা দিতে পারবো না। তবে মনোনয়ন কেনার
তার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। তিনি আরো বলেন, আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফর্ম নেওয়া হবে। স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাবো বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আশা করি আমার এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে, তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে। এর আগে মঙ্গলবার 23 ডিসেম্বর দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী হিসেবে জমিয়তে উলামে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। হাদিকে হত্যার প্রতিবাদ, 7 দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে 7টি দেশের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের এক অংশ। আজ বুধবার ওইসব দেশের স্থানীয় সময় দুপুর 12টায় ভারতীয় দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ করবেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শিখস ফর জাস্টিসের জেনারেল কাউন্সিলের গুরুপতওয়ান্ত সিং পান্নুর এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। পান্নু জানান, ঢাকা পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাষ্ট্রের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরেন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ করবে শিখ জনগোষ্ঠী। এ সময় কনসুলেটগুলোর বন্ধ করার দাবি জানাবেন তারা। শিখ নেতা পান্না বলেন, বুধবার নিজ নিজ স্থানীয় সময় অনুযায়ী দুপুর 12টায় আমরা ভারতীয় কনসুলেটগুলো বন্ধ করার কর্মসূচি পালন করব, যাতে বাংলাদেশ ছাত্র নেতাদের বিরুদ্ধে ভারতের সরকারের হত্যার পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যায় এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি বিশ্ববাসীর সামনে আসে। তিনি বলেন, শিখস ফর জাস্টিস বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গুপ্ত হত্যার পরিকল্পনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে যাচ্ছে। ভারত ইতিমধ্যেই ওসমান হাদিকে হত্যা করেছে। আমরা কর্মসূচি হিসেবে ভারতীয় দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছি, কারণ এগুলোকে আমরা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কেন্দ্র বলে মনে করি। এখান থেকেই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। এই শিখ নেতা বলেন, একইভাবে আমরা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে দায়ী করছি। তিনি ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। হত্যাকাণ্ড সংঘটিত করেছেন এই দূতাবাস থেকেই। হত্যাকাণ্ড, গুপ্তচর বৃত্তি ও নজরদারির কার্যক্রম পরিচালিত হয়। এই কারণে আমরা ঢাকা, ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাষ্ট্রের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরেন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একযোগে কর্মসূচির ডাক দিচ্ছি। অনুদানের লক্ষ্যমাত্রা পূরণ, এখন শুরু আসল লড়াই, বলল তাসনিম জারা। নির্বাচনী ব্যয় মেটাতে প্রায় 47 লাখ টাকা অনুদান সংগ্রহের লক্ষ্যমাত্রা 29 ঘন্টায় পূরণ হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত ঢাকা 9 আসনের এমপি প্রার্থী এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। এজন্য ধন্যবাদ জানিয়ে আগামী পরিকল্পনা জানিয়েছেন তাসনিম জারা। মঙ্গলবার 23 ডিসেম্বর দিবাগত রাত 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই তথ্য জানান। তাসনিম জারা বলেন, আমাদের ফ্রান্ড রেঞ্জিং লক্ষ্যমাত্রা প্রায় 47 লাখ টাকা আপনারা মাত্র 29 ঘন্টায় পূরণ করে ফেলেছেন। আপনাদের এই অভূতপূর্ব সারা পুরনো রাজনৈতিক ধারার মূলের কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না। তিনি বলেন, এখন শুরু হচ্ছে আসল লড়াই। অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে 10 থেকে 50 কোটি টাকা খরচ করবেন। অনেকে বলেন টাকা দিয়ে ভোট কেনা যায়, কিন্তু তারা একটি বিষয় ভুলে গেছেন। আমাদের সঙ্গে আছেন আপনারা, যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদের পকেটের পয়সাও খরচ করতে রাজি। যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার 23 ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশকালে তিনি এই কথা বলেন। সেলিম বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো কেন চুপ রয়েছে? আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না, কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে। সিপিআইএম এর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অবৈধ অনুপ্রবেশ পালানো ঠেকাতে সীমান্তে বিজেপির টহল জোরদার। নওগাঁ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। আইন শৃঙ্খলা রক্ষায় অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার 23 ডিসেম্বর বিকেলে পত্নীতলা উপজেলার 14 বিজেপি ও নওগাঁ 16 বিজেপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা ধামরাইহাট, পত্নীতলা,
পাহাড় ও পোরশায় এসব এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দুষ্কৃতিকারীদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া ঠেকাতে 14 ও 16 বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবির সদস্যরা। নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দিনরাত দায়িত্ব পালন করছে তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের 14 ও 16 বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ স্থান ও চেকপোস্টে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এর মাধ্যমে সীমান্তের সব গুরুত্বপূর্ণ পয়েন্টের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে সীমান্তের সব যাতায়াত পয়েন্ট একাধিক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এর পাশাপাশি ব্যাটালিয়ন সদর থেকে মোবাইল টহলের মাধ্যমে সীমান্ত এলাকায় প্রবেশ পথগুলোতে কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।